ভাতা, বিভিন্ন প্রকল্প, এই সবের উপর যদি তাদের মানসিকতা নির্ভর হয়ে যায়, পরবর্তীকালে তারা কাজ করতে চাইবে, তাদের কাজ করার মানসিকতাটাই তো নষ্ট হয়ে যাবে। মানসিকতা নির্ভর হওয়ার ব্যাপার না, বাংলার মানুষ যথেষ্ট স্বাভিমানী। তারা নিজের এখন মানুষের কাছে আর্থিক অবস্থাটা এই জায়গায় পৌঁছে দিচ্ছে, যার জন্য মানুষকে এটার উপরে কিছু কিছু ক্ষেত্রে নির্ভরশীল হতে হচ্ছে। গরিব মানুষ, তাদের তো কোনো দোষ নেই। চাকরি বাকরি কোথায়? একটা এমবিএ পাস করা, একটা বিটেক পাস করা একটা ছেলেকে পশ্চিমবঙ্গে চাকরি করতে হলে 10-12 হাজার টাকা শুরুতে চাকরি করতে হচ্ছে। সেই একই ছেলে মেয়েটা যখন ব্যাঙ্গালোরে বা গুজরাটে চলে যাচ্ছে বা মহারাষ্ট্রে চলে যাচ্ছে, তারা স্টার্টিং স্যালারি তাদের শুরু হচ্ছে মাস গেলে 40 থেকে 45 হাজার টাকা। এই তারতম্যটা বুঝতে পারছেন কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আপনাকে আমি একটা ইনফরমেশন দেব কৌস্তব বাবু। আসানসোলের একটা খবর আপনাকে জানাবো যে আসানসোলের কলেজে একটি গুপ্ত ক্যাম্প খোলা হয়েছে এবং সেই ক্যাম্পে বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, মানে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেস হোক বিজেপি হোক, এই সমস্ত দলের আপনারা এসে যুবসাথীতে ফর্ম ফিল আপ করুন বা আর্থিক, মানে এইভাবে কি তাহলে যুব সমাজকে কি টাকার টোপ দিয়ে বা লোভ দেখিয়ে কি দলে টানার চেষ্টা চলছে? আমাদের দলের লোক, সিপিএম সবাই করুন, কেন করবেন না? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কোষাগার থেকে দিচ্ছেন? এই তো সরকারি টাকা। সবাই টাকা নিন, টাকা নিন, আপনাদের প্রয়োজনে টাকা কাজে লাগান, আর চুপচাপ পদ্ম ফুলে ছাপ। কারণ বাংলার মানুষ ইতিমধ্যেই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাংলার মানুষ পরিত্রাণ চায়। কিন্তু এই পাল্টানোর দরকার সংগঠন কি আপনাদের এতটাও জোরালো হয়েছে এখনো অবধি? পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে তৃণমূলের একমাত্র বিকল্প। চোখে চোখ রেখে লড়াইটা একমাত্র ভারতীয় জনতা পার্টিই করছে। তৃণমূলকে প্রতিরোধ করার যেই সমস্ত জায়গায় দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করছে, অন্য কেউ করছে না। তাই নির্বাচন এর আগে 2021 সালের পরে আপনারা দেখেছেন ভোট পরবর্তী সন্ত্রাসের সব থেকে বড় শিকার হয়েছে ভারতীয় জনতা পার্টি। 2024 সালের নির্বাচনের পরেও বেশ কিছু জায়গাতে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয়েছে, অন্যদের উপরে তো হয় না। তৃণমূল কংগ্রেস জানে যেভাবে এই রাজ্যে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতৃত্বরা, দিলীপ ঘোষের মতো নেতৃত্বরা যেভাবে একসাথে মাঠে নেমে লড়াই করছেন, যেভাবে সাধারণ বুথ স্তরের কর্মী সমর্থকরা যেভাবে উজ্জীত, আমরা এই যে গৃহ সম্পর্ক অভিযান করছি, মানুষ যেভাবে মানে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে, বলতে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব কোনোটাই নেই যে আমরা সরকার করছি। আগামীর ভোটের আগে আপনাদের এজেন্ডা কি? আপনারা কোন জায়গাগুলোতে মূলত জোর দিচ্ছেন? শুধুমাত্র কি কর্মসংস্থান, নাকি তার সঙ্গে আরো কিছু রয়েছে? পশ্চিমবঙ্গের চিত্রটাকেই পরিবর্তনের আমরা লক্ষ্যে এগোচ্ছি। এই পশ্চিমবঙ্গের যে মানসিকতা সম্পর্কে যে একটা তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গ মানেই হচ্ছে গিয়ে শুধুমাত্র লুট মারি, তারপরে কাটমানি, এই সমস্ত বিষয়গুলো, এই ধারণাটা থেকে পশ্চিমবঙ্গকে বার করতে হবে। পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের একটা মানে পাহাড় প্রমাণ একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, সেটাকে কমাতে হবে। পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে সেই জায়গাটাকে এনশিওর করতে হবে যে রাত্রি 2টোর সময় একটা মহিলা যাতে বাড়ি ফিরতে পারে, তার যেন কোনো অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা, একটা গরিব মানুষ গেলে, হসপিটালে গেলে তাকে পড়ে পড়ে মরে যেতে হয়। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের মতন প্রকল্প এরা চালু করতে দেয় না, গরিব মানুষ চিকিৎসা করাতে পারে না। তো এই সমস্ত কোনো ক্ষেত্র আলাদা করে বলার নেই, সমস্ত জায়গায় পরিবর্তন দরকার। কৌস্তববাবু, এই যে ভোটের আগে এই যে এসআইআর এর মাধ্যমে আমরা দেখছি যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, কিন্তু অন্যদিকে আমরা জানি যে বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত ফেন্সিংই করা হয়নি। তাহলে কি একদিক থেকে বেরিয়ে যাওয়া এবং অন্য দিক থেকে আবারও কি সেই অনুপ্রবেশ, সেটা কি প্রভাব পড়তে পারে ভোটে? এটা কার দোষ? রাজ্য সরকারকে বারংবার করে জমি দিতে বলা হলে তারা জমি দেয় না। তার কারণটা কি? এই রিসেন্টলি হাইকোর্টও তো পর্যন্ত বলেছে যে আপনারা কেন সহযোগিতা করছেন না, এদের লাজ লজ্জা আছে? এবং আমরা এবারে যদি একটু বাংলাদেশের ভোটটা দেখি, যে বর্ডার এরিয়াগুলোতে বিপুল পরিমাণে জামাতের জয়লাভ, জামাতিদের প্রভাব, এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে, না হলে হিন্দু বাঙালি বলে আর কিছু থাকবে না। হিন্দু বাঙালি বলে আর কিছু থাকবে না। না, আপনাদের পক্ষে কি সম্ভব হবে এই বর্ডার এলাকাগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা আবরণের মধ্যে দিয়ে সঠিকভাবে ভোটটা করানো? এরকম পরিস্থিতিতে কিছু করা হবে, যা কিছু দরকার সমস্তটাই করা হবে। যাবতীয়, আমি বলছি প্রশাসন কি করবে না করবে সে কথা তো আমি বলতে পারবো না, কিন্তু মানুষের প্রাচীর, মানুষের প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা দেখতে থাকুন, 2026-এ মে মাসের পরে তৃণমূল বলে আর কোনো বস্তু থাকবে না।
এবারে যদি আমি একটু মুর্শিদাবাদের দিকে তাকাই, যেহেতু সীমান্তবর্তী এলাকাগুলোকে নিয়ে কথা বলছি, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে বেশ ফুলে ফেপে উঠছে মুর্শিদাবাদে। আবার আজকের একটা খবর আমি আপনাকে একটা ইনফরমেশন দেব যে শোনা যাচ্ছে যে তৃণমূল দলেরই একজন নেতা, সে নাকি আবার টাকা পাঠিয়েছে এই হুমায়ুন কবিরের মসজিদের জন্য ফান্ডিং এ। হ্যাঁ, ওসব ছাড়ো তো, ওটা একটা জোকার আর ওটা একটা সার্কাস পার্টি তৈরি হয়েছে, ওকে নিয়ে কি মন্তব্য করবো? সম্ভব হবে মুসলিম ভোট আপনাদের দিকে ঘোরানো? আমাদের দিকে কি মুসলিম ভোট ঘোরানো? আমরা মুসলমানদেরকে হাত জোর করে বারবার করে বলি যে আমাদের ভোট দাও, কিন্তু ওরা দেয় না। আমরা বলছি না দিলে আমাদের কোনো দুঃখ নেই। সেটা কেন? বারবার তো আপনাদের বিরুদ্ধে তো মুসলিম বিরোধী এরকম একটা তকমা আসে, শুধুমাত্র আপনারা হিন্দুদের ভোট চান এমন কথা উঠে আসে, বারবার অভিযোগ উঠে আসে। কথাটা শুনুন, ভালো করে শুনুন। সেটা হচ্ছে সবাই তো সংখ্যালঘুদের মাথায় তেল দিতে ব্যস্ত। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও হিন্দুদের দিকে কেউ ফিরেও তাকায় না। নামের পাশে খান বা নামের পাশে শেখ থাকলে বা নামের আগে মোহাম্মদ থাকলে একটা মানুষ মারা গেলে সরকারি দল, বামেরা, কংগ্রেসরা যেভাবে রাস্তায় নামে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর পরে তারা নামে না। সবাই তো সংখ্যালঘুদের কথা বলে, আমরা একটু সংখ্যাগুরুদের কথাই বলি না? সংখ্যাগুরুদের কথা তো কেউ বলে না। যদিও আমাদের ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু তত্ত্বের, সংখ্যাগুরু তত্ত্বের ব্যাপার নেই। হিন্দু মুসলমানদের ক্ষেত্রে সবাই মুসলমানদের কথা বলছে, আমরা একটু হিন্দুদের কথা বলি। হিন্দুরা তো উপেক্ষিত, হিন্দুদেরকে অনেক কিছু বলা যায়। হিন্দুরা তো খুব সব সহ্য করে নেওয়ার মতন একটা ধর্ম। ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলা যায়, বাঁ হাতে করে ফুল ছোড়া যায় ঠাকুরের দিকে, দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে মঞ্চ থেকে দাঁড়িয়ে কাপড়টা মাথায় হিজাবের মতন পরে নেওয়া যায়, কিন্তু ঈদের ওই ধর্মীয় অনুষ্ঠানের সমাবেশে গলায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নামাবলী পড়ে আপনারা দেখবেন না। তো হিন্দু ধর্মকে যত পারো অপমান করো, কারণ হিন্দু ধর্ম সহনশীল, ধৈর্য আছে, ওরা সব সহ্য করে নেবে। আমরা একটু হিন্দুদের পক্ষে কথা বলি, বুক বাজিয়ে বলি। আমরা মুসলমান ধর্মকে অবজ্ঞা করি না, অশ্রদ্ধা করি না। প্রত্যেকবার আমরা হাত জোর করে বলি, আপনাদের মধ্যে যারা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা, আপনাদের মধ্যে যারা শিক্ষিত মানুষজন, তারা কিন্তু এই সরকারের পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখবেন, এটা আমরা আশা করি। কিছু মানুষ নিশ্চয়ই ভোট দেয়, কিন্তু সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে তারা দেয় না। আমাদের তা নিয়ে কোনো আক্ষেপ নেই, দেবে না। একদম আমরা ক্ষমতায় আসবো, মুসলমানেরা ভোট না দিলেও আমরা ক্ষমতায় আসবো, এটা আপনারা লিখে নিন। আর একটা বিষয় জানতে চাইবো, তাহলে সুপ্রিম কোর্টের রায়ের পরে গিয়ে বর্তমানে ঠিক রাজ্য সরকার মানে কোন কোন দিকে সব থেকে বেশি গিয়ে চাপে পড়ে গেল, বা এই যে ভোটের আগে তারা যেভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছিল, কোনো স্ট্র্যাটেজি কাজে দেবে না। আলটিমেটলি এসআইআর হবে না, আমরা যেরকম ভাবে দেখলাম যে প্রতীক জৈনের অফিস, আইপ্যাকের অফিসে ঢুকে যাওয়া, তার বাড়িতে ঢুকে যাওয়া, সেখান থেকে ফাইল ছিনিয়ে আনা, এত কিছু তো আমরা দেখলাম। বাংলার মানুষ তো ভোটের আগে তো অনেক কিছু দেখলো বাংলায়, যেটা এর আগে আমরা দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনও দেখবে, তারপরে তৃণমূল নেতাদের পাড়ায় পাড়ায় কি অবস্থা হয় সেটাও দেখবে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন, আমরা কথা বললাম আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে। একাধিক বিষয় উঠে এলো এই আলোচনার মধ্যে দিয়ে, এবং 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 সব থেকে যেটা বড় বিষয় যে আমরা জানি যে সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করা হয়েছে, এবং রায় ঘোষণা হওয়ার পরে একাধিক বিষয় উঠে এসেছে, এবং আজকে কিন্তু দুপুরবেলা একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন।